বাড়ির সবাই গেল কোথায়? আমার কিন্তু ভীষণ ভয় করছে রাখি। কিসের ভয়? তোমাদের পরিবারের সকলের চোখে ধুলো দিয়ে এইভাবে অবৈধভাবে মেলামেশা করতে আমার ভীষণ ভয় করছে। আচ্ছা রজত, আচ্ছা তুমি এত বোকা কেন বলো তো? আরে মাস তো বোনের বাড়ি, দাদা আসতেই পারে, থাকতেও পারে, এতে আবার ভয় কিসের বলো তো? মিথ্যের ঘষা আয়নায় সত্যের ছবিটা বেশি দিন লুকিয়ে রাখা যায় না রাখি। রজত, মিথ্যের মাটি পুড়ে সত্য একদিন প্রকাশ পাবে, আর সেদিন সেদিন আমি তোমার সত্যিকারের স্ত্রী হয়ে যাব, আর সারাটা জীবন তোমাকে আমি এমনি ভাবে আমার মনের কারাগারে বন্দি করে রাখবো। রাখি, কিন্তু বিজয় বাবুর মতন একজন একজন সহজ সরল মানুষ তোমার সংসার সমাজ সকলে যে আমাদের ঘৃণা ধিক্কার দেবে। দেখো, সমাজ সংসার কিন্তু তোমাকে ভালোবাসতে আসেনি রজত, ভালোবেসেছি আমি। তাই দাদার কথা মতো বিজয়কে আমি বিয়ে করলেও এটা তুমি ভেবে বসো না যে বিজয় বিজয় আমার ব্যক্তিত্বটাকে কিনে নিয়েছে। কিন্তু রাখি, নো নেভার। বিজয় যদি কোনোদিনও আমাদের চলার পথে কাটা হয়ে দাঁড়ায়, তাহলে ওর হাতের দেওয়া এক চিলতে এই লাল রংটা আমি নিমিষের মধ্যে মুছে দিয়ে তোমাকে নিয়ে আমি পাড়ি দেব সেই অজানা দেশে, আর সেখানে গিয়ে তুমি আমি দুজনে মিলে বাঁধবো একটা সুখের নীড়। আমার ভালোবাসার ফলগুন ধারায় তোমাকে ভরিয়ে দিয়ে বলবো, তুমি আসবে, পাশে বসবে, ও গো প্রিয়, দূরে থেকো না, ও গো প্রিয়, কাছে এসো না। তুমি আসবে, পাশে বসবে, তুমি আসবে, পাশে বসবে, ও বলি তুই ভেবেছিস নাকি গুরুজনদের এইভাবে অপমান কিন্তু আমি নীরবে সহ্য করব না? মাসিমা আমাদের ব্যাপারটা না জেনে যদি কোনো ভুল বুঝে থাকেন তাহলে ওনাকে আসল ব্যাপারটা জানানো প্রয়োজন। আপনি রাখির কথায় কিছু মনে করবেন না মাসিমা, ওই হতচ্ছাইটা ছোটবেলা থেকে ওই রকম। আসলে আমি তো যাত্রা শিল্পী, তাই রাখিকে সামনে রেখে একটা সিন রেডি করছিলাম আর কি। রাখির অপরাধের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি মাসিমা। এ তুমি কি বলছো বাবা? কোন মা কি সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে? না বুঝি যদি তোমাদের ভাই বোনের প্রতি আমি কোনো অন্যায় করে থাকি, অশ্লীল ব্যবহার করে থাকি, তার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। মাসিমা, এ আপনি কি বলছেন? মানুষটা কাল থেকে হাসপাতালে পড়ে আছে, তো অনেক চিন্তা ভাবনায় অনেক টাকা দরকার, তো তাই আমার মাথা ঠিক নেই। তুমি বসো বাবা, তুমি বসো, আমি তোমার জন্য এক্ষুনি আবার চা করে নিয়ে আসবো। না না মাসিমা, আপনাকে এত ব্যস্ত হতে হবে না, আমাকে এখনই রিহার্সালে যেতে হবে। পরে একদিন এসে বোনের বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া করে যাব, কেমন? আজ আমি এলাম রাখি। ও দাদা,
তুমি এক্ষুনি চলে যাবে? আচ্ছা, আমি যদি তোমার নিজের বোন হতাম তাহলে তুমি মুখে কিছু না দিয়ে চলে যেতে পারতে। পাগলি, একদম দুষ্টুমি করিস না। আমার রিহার্সালে দেরি হয়ে গেলে ভীষণ ক্ষতি হয়ে যাবে রে। কথা দিচ্ছি খুব শিগগিরই আমি তোর বাড়িতে আবার আসবো। আজ আসছি মাসিমা। এসো বাবা, এসো। এই শোনো, আমার আসবে কিন্তু। কে আসবে? কে আসবে? আমার দাদা। আমার দাদা আপনার বাড়িতে আর কোনোদিনও আসবে বলে আমার মনে হয় না। ও কি আপনাদের মতন আনসোশাল ফ্যামিলির ছেলে ভেবেছেন? ও যে কতখানি উঁচু বংশের ছেলে তা আমি জানি না বৌমা, তবে ও যে ভদ্র বংশের সন্তান এ বিষয়ে কিন্তু আমি নিশ্চিত। আর একটাও জিনিস নিশ্চিত, যে মনের টানে না এলেও এই মায়ের টানে কিন্তু সে আসবেই। সেটা সময় হলেই দেখা যাবে। আর শুনুন, আমি এক্ষুনি বেরোবো। আমার খাটে কিছু পার্সোনাল পোশাকগুলো আছে, সেগুলো একটু ভালো করে সাফ করে দেবেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? থাপ করতে বলে দিলে দিদি। তুই আমাকে দ্রুত পালিত করতে বলেছি। দ্রুত তো আমি তোকে কোলে পালিত করলে নেতি। দেখ তো দিদি, দেখ ঠিক মতো হুনতি কিনা। ইস, আমার এত দামের চপ্পলটা তুই জল দিয়ে ধুয়ে এনেছিস? Idiot! শুধু দল দিয়ে কে বললে? আমি তো এই থাপ পে দল দিয়ে থাপ করলেছি। দেখাচ্ছি, দেখাচ্ছি তোকে মজা দেখাচ্ছি। এর আগে তুই কখনো সার্প জল দিয়ে আমার চপ্পলটা সাফ করেছিস? বল বল। আজ তোকে আমি ওকে তুমি মেরো না বৌমা, ওকে তুমি মেরো না। ও বাবা ছেলে না বুঝে হয়তো একটা অন্যায় করে ফেলেছে। মানিল নালে দিদি, আমি তো বেলা দিয়ে তাপ করলেছি। তোর দিদি আমাকে একদম বললো, তোতি ভাই এই অভাবে না করলে তারপে দল দিয়ে দুলে ভালো পলিতকাল হবে। তাই আমি কলেছি। আমার 1000 টাকা দামের চপ্পলের মূল্য এই ভিখারির বাচ্চারা বুঝবে কি রে? এই সোনার ডালা মার্কা কোটিপতি জানোয়ারের বাচ্চা, মুখের ভাষাটা সংযত করে কথা বলবে, তা না হলে কি করবে? ওই জুতোটা সার্ফে জলে ধুতে বলেছি। প্রয়োজন হলে তোমার মুখের ময়লাটা আমি পরিষ্কার করে জামা ঘষে দিব। এত দূর আসপর্দা! আমার স্বামীর একা রোজগারে ঘরে বসে বসে গিলতে গিলতে এদের অনেক তেল হয়ে গেছে। আর সেই সব তেল যদি আমি না নিংড়ে নিয়েছি তবেও কিন্তু আমি কি করবে? চৌধুরীর বোন রাখি নই। কথাটা মনে রাখিস, কথাটা মনে রাখিস। যা যা যা, কত হাতি গেল তল, আর মশা বলে কত জল। মুরগির দরজা ওই মোল্লার মসজিদ পর্যন্ত, সেটা তো ভালো করেই জানা আছে। কেন তুই ওর পিছনে লাগতে যাস বলতো? পিছনে লাগা মানে? শুনুন মা, এই দস্যি মেয়েটা কিন্তু জন্মলগ্ন থেকে দস্যি হয়ে জন্মায়নি। যে তার পায়নি বাবার ভালোবাসা, মায়ের স্নেহ, প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তে তার সংগ্রামের সাথে তিলে তিলে একটু একটু করে বড় হয়েছে। তাই ওই আপনার ওই হাই ফ্যাশনের বড় বৌমাকে আমি কিন্তু কোনোদিন ভয় করে চলবো না। জানো তোর দিদি, তোমার কথা তো নেই। তারপর ধরে দিয়ে পরীক্ষা করে দি বলে দিদি আমাকে তিলে পেলে দিল, তেলে মাত দিয়ে এলো। শশী শশী, আর তুমি মার খাবে না। এবার তুমি মারের বদলে মার দেবে। লজ্জা করে না নিজের বিলঙ্গ ভাইকে দিয়ে এমন নোংরা কাজ করাতে?
এ কি করলে লজ্জা হবে দিদি? এই লজ্জা ঘুলতে দি অনেকদিন আগে দাদা আমার এই নিজের রাতে পাতুন করলে ভাত দিয়ে দিয়েছে। কি বললে শশী? তোমার দাদা এই শয়তান, একটা পাক্কা শয়তান। ওলা ভাবে আমি খুব বোকা, আমি কিচ্ছু বুঝি না। এই আমি ওদের তালাকি আমি সব বুঝে নি। এই আমার বাবা কাতি বিলাতে গিয়ে এ মলে দেবার পর এ মা তাকে দারুণ অত্যাচার করতো। এই আমি করতে বাবা বলে এ লুকিয়ে লুকিয়ে মা এ দুধুই কান্ত। তারপর একদিন দুপুর বিলায় এই দিদি আর দাদা তারপর এই মায়ের মুখ দিতে এই বালির চাপা দিয়ে ধলে আছে। এই মায়ের এই আলতা বলা পা দিত তৎপর তৎপরই করছে। তারপরে থেমে গেল। আবে মা বলে মায়ের বুকে ধাপে পড়া। কত ডাকলাম এ মা একবার আমার ছাড়া দিল না। এ ভগবান, এ দানো মাসিমা, আমরা তখন ভগবানকে দেখে বলেছি এ গো ভগবান, এ আমার মায়ের ঘুম ভাঙিয়ে দাও। তা না হলে কেউ আমাকে পেট বলে খেতে দেবে না, কেউ একটু ভালো বাঁধবে না। তারপর এ আমার দাদা আমাকে এ মায়ের বুক থেকে টেনে তুলে এনে বলল এ আমার গলায় একটা এই লাল শক্তি তুলিয়ে নে। এ ধরে বলল এই আমি তোকে দাঁত শিখিয়ে দিব, তাই তুই পুলিশ কাছে তাই বলবি। এই কত উল্টো পাল্টা যদি বলিস এ তাহলে না শশী না, তুমি তুমি আর থেমে থাকবে না। আমি আমি তোমার সব কথা শুনবো। তারপর তারপর আমি তোমাকে যা করতে বলবো তুমি তাই করবে। ওদের ওদের ওই সাজানো ঘটনা এবার এবার আমি ভেঙে দেব। না 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 না, আর দেরি করা যাবে না। আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। আমি বলছিলাম কি দলু, মানে এত দূরের পথ তো, তাই একা না গিয়ে যদি কাউকে সঙ্গে করে নিয়ে যেতিস। আজকালকার দিন ভালো নয় মা, তাই আপনি কিছু ভাববেন না। কাল খারাপ তো, তাই কাউকে সঙ্গে না নিয়ে গিয়ে নিজে একা যাওয়াই ভালো। আর তাছাড়া পেটে যখন কিছুটা বিদ্যে আছে আমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ মা, তাড়াতাড়ি তুমি না রান্নাটা সেরে নাও, আমি আপনার ছেলের জন্য খাবার নিয়ে যাব। ভালো, বাবার সমস্ত রিপোর্ট ভালো শুনে আমি খুব শান্তি পেলাম। আমার জন্য এত ব্যস্ত হতে হবে না দোলন। কি আমি তো সেই সকালে বাবার সঙ্গে ব্যাপারে তোর চোখ মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন? তোর বাবা কেমন আছে? আমি তো সেই সকালে বাবার সঙ্গে দেখা করে জিতপুরে গিয়েছিলাম মা, একটা দল মালিকের কাছে টাকার দরকার মা, অনেক টাকা। তার জন্য তুমি ভেবো না গো, ঈশ্বরের কৃপা থাকলে তো অনেক টাকা জোগাড় হয়ে যাবে। আর তাছাড়া তোমার তো সেই পুরস্কারের 1 লাখ টাকা আছে, ওটা দিয়ে না হয় কাজটা চালিয়ে নেবে। ওটা দিয়ে কি আছে? ওই সামান্য টাকায় যদি কাজ মিটত তাহলে তো আমি কোনো চিন্তাই করতাম না দোলন। তাছাড়া ওই 1 লক্ষ টাকা জমা দিয়েই তো আমি বাবাকে ভর্তি করেছি, আর যে আমার কাছে কোনো টাকাই নেই গো। বলছো তুমি? এ টাকা নেই তো কে আছে থতো দামাই বাবু? এ তোমার মতো এ থতি কান্দ তোমার পাতে আছে। এই মেতো বোধাই মতোর মাটির মানুষটাকে এ বাতাতে এ কেউ না থাকলেও এ থতি কান্দ বুকে রক্ত দিয়ে এই আমার এই মায়ের লাল তক্তকে সিন্দুরত এ লোকটা করতে এ থতি কান্দ বদল হলে
তা থপন দিয়ে একটা কোন বিক্রি করলে টাকা দোগাল করে দেবে শশী তাই আমার মায়ের চোখ থেকে এক ফোঁটা জল পড়তে দেবে না। কিছুতেই না কিছুতেই না কিছুতেই শশী শশী এমন উদার মন যার, তাকে কিনা তুমি এমন হাওয়া গোবা করে পাঠালে, এমন হাওয়া গোবা করে শশী কিছু পারুক আর না পারুক, আমার মনে কিছুটা হলেও শক্তি তো জুগিয়েছে। শশী যদি একটা কর্মক্ষম হয়ে একটা বল ধরতে পারে, তাহলে আমরা দুটো সক্ষম ছেলে হয়ে বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে পারবো না কেন? ঠিক ওই প্রশ্নটাই মাথা কাড়া দিয়ে আমাকে হাসপাতাল থেকে এইখানে টেনে নিয়ে এসেছে সুজয়। তোলার হ্যাঁ কাকিমা, সুজয় অর্থে দুর্বল হলেও বিজয়দা তো বর্তমানে সরকারি অফিসার, যার জন্য কাকা সব কিছু খুঁয়ে আজ সর্বশান্ত হয়ে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বাবার এই দুঃসময়ে উপযুক্ত সন্তান হিসাবে তার কি কোনো দায়িত্ব নেই, কোনো কর্তব্য নেই? ঘরে আগুন লাগাবো মতন আমার চিৎকার করছো কেন? বিজয় চাকরি পেয়ে তুই ধরাকে সরা জ্ঞান করেছিস, ওরে তুই কুলাঙ্গার হয়েছিস হতভাগা। ওরে এইরকম বন্য জানোয়ার তুই কবে থেকে হলি রে? যেদিন তুমি আর বাবা দুজনে বাস্তবিক উল্লাসে মেতে উঠে বেরিয়ে যা কুলাঙ্গার, এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। সেই ছোটবেলা থেকে তুমি তো এই গাল দুটোতে কত চুমু দিয়েছিলে আর আদর করেছিলে, কোনোদিন তো কোনো কারণে কোনোদিন দু ভাইকে চড় মারনি, তবে আজ কেন মা? খবরদার তুই যে মুখে আমাকে অশ্লীল কথা বলেছিস, সেই মুখ দিয়ে তুই আর আমাকে মা বলে ডাকবি না। তাতে আমার শীতের সিঁদুর থাকুক আর নাই থাকুক। মা মা যেন একটা বলে গেল। মা কি বলে গেল সেটা আপনার মতন লম্পট মাতাল চরিত্রহীন জানোয়ার বুঝতে পারবেন না, বুঝেছেন? ইনকাম ট্যাক্স অফিসার। এটা কি সালা কোনো যাত্রার স্টেজ না সিনেমার পর্দা? সালা কিছুই বুঝতে পারছি না। তাহলে কলিগদের কলম ভেঙে যায়, তারা সালা একটা করে মুখরাজা সংলাপ বলে কেটে মরেছে। আরে তোরা ওই দুজন জগাই মাথায় হয়ে দাঁড়িয়ে আছিস কেন রে? তোরা সালা ইনকাম ট্যাক্স অফিসার বিজয় চৌধুরীকে গাল ভরা কিছু গেলে ডায়লগ ছাড়, হাততালি নিশ্চয় পাবে। আপনাদের আশীর্বাদে সুজয়ের ভাগ্যে হাততালি ভিক্ষে করতে হয় না বিজয়দা, কিন্তু যে কথা বলার জন্য আমি কলকাতা মেডিকেল কলেজ থেকে দৌড়ে এলাম। তবে আর দেরি করো বাদার, বলে পেলা কি বলার জন্য দৌড়ে এসেছ? আপনি এখন স্বাভাবিক নন, তাই এই মুহূর্তে কোনো গুরুত্বপূর্ণ কথা বলাটা বুদ্ধিমানের কাজ নয়। কে বলেছে আমি স্বাভাবিক নয়? আরে বাবা, আমাদের মতন হাই প্রমাণের
একটু আধটু নাইট ক্লাব বা বারে গিয়ে ড্রিঙ্ক করতে হয়, তা বলে কি আমি মজা? তাহলে শুনুন বিজয়দা, আগামীকাল সকাল 10টার মধ্যে 2 লক্ষ টাকা প্রয়োজন। হোয়াট? 2 লক্ষ টাকা? হ্যাঁ বিজয়দা, 2 লক্ষ টাকা জোগাড় না হলে কাকাকে বাঁচানো যাবে না। শোন পলাশ, চাকরি করি বলে যদি কেউ মনে করে আমি টাকা ফায়দা করি, তাহলে সে ভুল করবে। তাছাড়া এই মুহূর্তে 2 লক্ষ টাকা কেন, 2000 টাকাও আমার দেওয়া সম্ভব নয়। কারণ তোর বলে মানে রাখি রাবদার আগামী মাসের মধ্যে আমাদের বিবাহবাসী উপলক্ষে ওকে একটা স্কাইবুক গাড়ি গিফট করতে হবে। বিজয়দা, ইয়েস বাদার, বাবার বয়স হয়েছে, আজ না হয় কাল মরবে, কিন্তু রাগি ছাড়া আমার জীবন অচল। এনি হাও রাগিকে আমার খুশি করতে হবে। সেলুকাস, রাগি কি বিচিত্র তোমার দেশ, কি ভাবছিস বিজয়? আমাকে 1 বোতল মদ এনে দিতে পারবি পলাশ? এতে কি বলছিস সুজয়? এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে মদ মানুষের রক্তের সম্পর্ক ভুলিয়ে ওই নরকের অন্ধকারে টেনে নিয়ে যায়। সেই মদ একাঙ্ক পান করে ওই মানবরূপী জানোয়ারগুলোকে আমি একটা একটা করে নিজের হাতে শেষ করেছি। না না রে সুজয়, না, এই চরম মুহূর্তে তোর ভেঙে পড়লে চলবে না। প্রয়োজন হলে আমিও তোর সঙ্গে কলকাতায় যাব। তুই যাবি পলাশ? হ্যাঁ, তোর পরিচিত দল মালিকের সঙ্গে আমার পরিচয় করে দিবি, তারপর যা করার আমি করব। এখন চল, কিছু খাওয়া দাওয়া করে সারা রাত ধরে টাকা জোগাড়ের পথ ভাববো। আয় সুজয়, ভেতরে আয়। না না, আমাকে যে ভেতরে যেতেই হবে। আর কিছুক্ষণে পরে ওই ইনডোরে ওই নাইট ফিল্মে শুটিং আরম্ভ হয়ে যাবে। না না, সারা বিশ্বে আমার এই নগ্ন শরীরের ছবি দেখবে। আমি কিছুতেই করতে পারবো না, কিছুতেই না। আমি ওই কিছু টাকার বিনিময়ে আমি আমার শিল্প সত্তাকে কিছুতেই আমি অপমৃত্যু ঘটাতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। পারবো না বললে তো হবে না প্রতীক্ষা, পারতে তোমাকে হবে, কারণ তোমার এই ছবিটার উপর নির্ভর করছে আমার গোল্ডেন ফিউচার। এইভাবে আমার জীবন যৌবন আর কতদিন খেলা করবে নিশিকান্ত বাবু? যতদিন তোমার ওই যৌবনের জুলুস থাকবে ঠিক ততদিন। ভুলে যেও না শয়তান, আমি কিন্তু এই রক্ত মাংস করা একটা মানুষ। আমারও জীবনে প্রেম ভালোবাসা বলে কিছু আছে। এই সমাজে সুষ্ঠুভাবে বেঁচে থাকার অধিকার আমার আছে। সেদিন বেবিচারে সুতে কা ভাসিয়ে দিয়ে আজ চাইছো সুষ্ঠুভাবে বাঁচার অধিকার। তার জন্য দায়ী শুধু তুমি। ভুলে যাও না প্রতীক্ষা, আমি নিশিকান্ত চৌধুরী বারুদের স্তূপে বসে আগুন নিয়ে খেলা করি। ভুলে যেও না শয়তান, আমিও ইচ্ছা করলে আমি ওই সতী সাবিত্রীর মতো আদর্শ নারী, আমি ইচ্ছা করলে তোমারও আমি 12টা বাজিয়ে দিতে পারি। নারী নারী, তুমি শুধু একজন 12 হাত কাপড়ের নগ্ন নারী। আমি পারি তোমার ওই উদ্যক্ত ফোনাটা দুমড়ে মুচড়ে ভেঙে দিতে। ইয়েস, আমি নিশিকান্ত চৌধুরী বারুদের স্তূপে বসে আগুন নিয়ে খেলা করি। শত চেষ্টা করে না তুমি তোমার ওই খেলার আমাকে পুতুল করতে পারবে না, কিছুতেই করতে পারবে না। আমি আবার আগের জীবনে ফিরে যাব। আগের জীবন কি করে ভুলে গেলে প্রতীক্ষা? তোমার স্বামী তার পছন্দ মতো মেয়েকে বিয়ে করে ফেরা। আমি বিশ্বাস করি না, কিছুতে বিশ্বাস করি না।
দুধের শিশুটা দেবার নাম করে আমি তাকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসেছি। বলি কার কি হলো গো? ছেলে হলো না মেয়ে হলো? বলি ও গো ভিলেন বাবু, তোমার নায়িকা মোর মেয়েদের মতো প্যান বানাচ্ছে কেন গো? আমি তো তোমাদের মতো ওই কামাধ্য পুরুষ নয় যে ওই মেয়েদের ওই শরীরের গুলো খুবলে খুলবে খাবার জন্য উঠ পেতে বসে থাকবো। বাঘের ঢং দেখে না আমার কুর্তিটা চলে যায় গো, চলে যায়। বলি যাত্রা নায়িকা থেকে একেবারে পর্দায় চাপ দিয়েছে তো, তাই মাগে দেমাগ খুলেছে গো, দেমাগ খুলেছে। বলি ও গো চৌধুরী বাবু, আমাকে একটু বড় পর্দায় কাজ করে দাও না মারি। তার আগে বল ওই দিকের খবর কি? মধ্যে রেডি আছে গো, প্রোডিউসার ডিরেক্টর সব এলেই কাজ শুরু হয়ে যাবে। हाँ हाँ हमरा आठियो गए थी। चुनीलाल बाबू के साथ सब कुछ कथा भी हो गए थे। নমস্কার, আমি নিশিকান্ত চৌধুরী। नमस्ते चौधरी साहब। আর উনি হচ্ছেন আজকের ফিল্মের হিরোইন মিস প্রতীক্ষা। নমস্তে প্রতীক্ষা দেবী। আর আমি হচ্ছি পটলা গো, পটলা। আর এক কথায় বলতে গেলে হিজড়ে স্পেশালিস্ট, দয়া করে আমাকে এই কুলে একটু চাষ করে দাও না। वेरी गुड एक्टिंग করতে পারবে তো? जरूर पड़ेगा साहब, हम जरूर पड़ेगा। शुद्ध एक्टिंग नहीं गो, रास्ते के बारे एक्टिंग देबो गो। পড়লা ठीक है ओ पटला बाबू रसिक आदमी আছে। আমি বলতাছি ইনডোরে ঢোকার আগে আপনার হিরোইনের সামথিং পারফরম্যান্সটা যদি দেখতে পেতাম। দেখবেন স্যার, অবশ্যই দেখবেন। প্রতীক্ষা, আপাতত তোমার প্রিয় নাচ গানটি স্যারদের কাছে প্রেজেন্ট করো। 1 2 3 स्टार्ट। ए मेरा दिल